আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 25 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ছোট থেকে একা একা থেকে এতকাল অভ্যাস হলেও এখন অদিতি ওর জীবনে আসার পর মনে হয় কেউ একটা থাকুক পাশে, হাতে হাত রেখে চোখে চোখ রেখে মন ছুঁয়ে রয়ে যাক সারাটা জীবন। ঘরটা অন্ধকার না হয় মোমবাতির আলোয় ঝিলমিলাক, কাবার জোরে শাড়িগুলো সাজুক যত্নে। এতক্ষণ ফুরফুরে মেজাজে থাকলেও মুহূর্তেই ধ্রুব কেসে ওঠে। কাশতে কাশতে বহু কষ্টে বলার চেষ্টা করলো, আমি সিক, আমাকে এভাবে রেখে চলে যাবে? অদিতি স্বাভাবিক চোখে দেখতে লাগলো ধ্রুবর কাশি। এতক্ষণ যে লোক এত কথা বলে ফেলেছে, সে অদিতির চলে যাবার কথা শুনে আবার সিক হয়ে গেল। যত সব ধান্দাবাজি। অদিতি কোমরে হাত দিয়ে বলল, ধ্রুব অ্যাক্টিং ভীষণ বাজে হচ্ছে কিন্তু। কথাটা ধ্রুব শোনা মাত্রই কাশি থামিয়ে ভ্রু কুচকে তাকালো। অদিতির কঠিন নির্দয় চোখ দুটো দেখে ও পরপর চোখ উল্টে শ্বাস ফেলে বলল, ফাইন, অ্যাক্টিং করছি না। অসুস্থ থাকায় ধ্রুব রীতিমতো বাচ্চাদের মতো হয়ে গেছে। নিজের গম্ভীর রাগী জেদি স্বভাবের বাইরে গিয়ে ধ্রুব ইয়ামিনের এই ছেলে মানুষের আচরণগুলো অবাক ঠেকলো অদিতির কাছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে বলল, আপনার কথা বলার ধরন শুনে মনে হচ্ছে না আপনি সিক আছেন। ব্রেন ঠিকই ফাংশন করছে। এখন ঘুমান, আমি আসি। ফোনে যেন শুনতে না পাই আপনি মেডিসিন নিচ্ছেন না। ধ্রুব বলল, এত সন্দেহ থাকলে থেকে যাও তুমি, টেক কেয়ার করো থেকে থেকে। ধ্রুবর কণ্ঠে বিরক্তি, এত দরদর সহ্য হচ্ছে না। অদিতি টেবিল থেকে মোবাইল ফোন নিতে নিতে বলল, জি না, যেদিন বউ হয়ে আসবো সেদিন থেকে এক্সট্রা টেক কেয়ার চলবে। এবার ধ্রুব অসভ্য চিন্তায় মাথার পেছনটা চুলকালো, বাঁকা এসে বলল, রাতভর? অদিতির সঙ্গে সঙ্গে ভ্রু কুচকালো, ফোন হাতে নিয়ে ধ্রুবর দিকে তাকালো, তারপর বলল, কি? ধ্রুব সঙ্গে সঙ্গে ভদ্রভাবটুকু মুখে ফুটিয়ে তুলে বলল, আই মিন কেয়ার, টেক কেয়ার চলবে, অন্য কিছু ভাবছো নাকি? ধ্রুব ভ্রু বাঁকালো, ওর চোখে দুষ্ট ইঙ্গিত। অদিতি মুহূর্তে লজ্জায় পড়ে গেল, মুখ লুকিয়ে অন্য পাশে সরিয়ে ফেললো, নিজের এমন অদ্ভুত চিন্তায় বিরক্ত আর লজ্জিত। ও ধ্রুব তো এখন পেয়ে বসবে আরো। অদিতির লাজুক মুখটার দিকে ধ্রুব তাকিয়ে অবাক হওয়ার ভান করলো, চোখ বড় বড় করে অদিতিকে ইচ্ছে করে টিস করতে বলল, কি তোফাজ্জল হায়াতের ভদ্র মেয়ে, এই অবস্থা তোমার? কি চিন্তা করছো আজকাল? আরে এখনো আন্ডার এজ তুমি, এখনো এসব? ছি ছি ছি। অদিতি লজ্জায় যেন মরা যাচ্ছে। ও লজ্জায় মুখ সরিয়ে ফেললো, ধ্রুবর দিকে না তাকিয়ে মুচকি এসে বলল, আমি আসছি। অদিতি চলে যাবে তার আগে ধ্রুব মজা থামিয়ে পেছন থেকে ডাকলো, দাঁড়াও। অদিতি দাঁড়ালো, পেছন ফিরে তাকালো। ধ্রুবর শরীর থেকে কম্বল এক ঝটকায় সরিয়ে ফেলে কোনো রকমে উঠে দাঁড়ালো বিছানা থেকে। ঠান্ডা লাগছে বিদায় টি শার্টের উপর গ্রে কালারের হুডি পরে নিল। টেবিলের উপর থেকে বাইকের চাবি হাতে নিতে নিতে বলল, পৌঁছে দেই চলো। একটু আগে ধ্রুব জোরে থাকায় কথা অবধি বলতে পারেনি, এখন নিজের স্বভাবের মধ্যেও আসেনি, আর এখন এতদূর বাইক চালাবে? অদিতির সঙ্গে সঙ্গে মানা করে বলল, না না, লাগবে না, আপনি সিক, বিশ্রাম নিন। ধ্রুব বাইকের চাবি পকেটে ঢুকাতে ঢুকাতে এগিয়ে এলো। অদিতির পাশে দাঁড়াতে ছোট মোটো অদিতির মাথা তুলে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব এবার মৃদু হেসে অদিতির নাকে আঙুল দিয়ে হালকা করে টুকা দিয়ে বলল, ধ্রুব সিক হতে পারে কিন্তু নিজের রেসপন্সিবিলিটি জানে, পাকামো না করে চলো এখন। অদিতি নাকে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধ্রুব ওকে ফেলে আগে হাঁটা ধরেছে ততক্ষণে। অদিতি কি করবে আর, এই ছেলেকে যা বুঝাবে তার উল্টোটাই বুঝবেন। তাই অনিচ্ছা সত্ত্বেও পাওয়ার হলো ধ্রুবর সঙ্গে। বাইকের কাছে গিয়ে অদিতি আবারও ধ্রুবর দুর্বল দেহ দেখে কাতর গলায় মানা করে বলল, ধ্রুব আপনি এই অবস্থায় বাইক চালাবেন? কেন পাগলামো করছেন? জ্বর আপনার এখনো কমেনি? ধ্রুব এবার বিরক্ত হলো ভীষণ, এই মেয়েকে নিয়ে কই যাবে? ও অদিতির কথায় এক ফোঁটা পাত্তা না দিয়ে সোজা ওর মাথায় কালো রঙের হেলমেট পরিয়ে দিয়ে সেটার উইন্ডো বন্ধ করতে করতে বলল, আর কথা বললে বাইক কাজী অফিসের সামনে গিয়ে থামাবো। ধ্রুব জ্বর নিয়ে অনেক কিছু করতে পারে, ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট। অদিতি ভ্রু কুচকে ফেললো। ধ্রুব বাইকে উঠে বসে হেলমেট মাথায় চড়িয়েছে। অদিতি সেভাবেই দাঁড়িয়ে ধ্রুবকে দেখতে লাগলো। ধ্রুব বাইকের ইঞ্জিন চালু করে হেলমেটের উইন্ডোর ফাঁকে অদিতির দিকে তাকালো। ওর এমন তাকানো দেখে অদিতির সুরসুর করে উঠে বসলো বাইকে। বাইকের হ্যান্ডেল হাত দিতে ধ্রুবর সামনে চেয়ে গম্ভীর গলায় বলল, ওটা ধরলে পড়ে যাবে, আমাকে ধরে বসো। অদিতি জানে হ্যান্ডেল ধরলেও পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তোফাজ্জলের সঙ্গে ও জীবনে বাইকে উঠেছে, যতবার বাবার সঙ্গে বাইকে উঠেছে জাপটে ধরেছে। ধ্রুবকে কিভাবে ধরবে? অদিতি ভয় পেয়ে না চাইতে ধ্রুবর পেটের দুপাশে হুডি আঙুলের ফাঁকে হালকা করে খামচে ধরলো। লজ্জায় আয়নার দিকে তাকালো না, মুখ সরিয়ে অন্য পাশে তাকালো। ওর ভীষণ অস্বস্তি হচ্ছিল। এভাবে এভাবে কোনো ছেলের বাইকেও অদিতি কুণ্ঠিত। ধ্রুব আয়নায় এতক্ষণ ধরে অদিতির এক একটা কাজ দেখছিল। অদিতি ধরে বসতে ও নিশ্চিত হয়ে বাইক চালু করলো। হোস্টেলের সামনে আসতেই অদিতি তাড়াহুড়ো করে নেমে দাঁড়ালো। এতক্ষণ ধ্রুবর সঙ্গে বাইকে ছিল, জমে আছে যেন অদিতির সারা গা। ধ্রুব চাবি ঘুরিয়ে মাথা থেকে নিচ হেলমেট খুললো। ধ্রুবর এলোমেলো ব্রাশ ছাড়া কাকড়া চুলগুলো সঙ্গে সঙ্গে কপালের উপর ছড়িয়ে পড়লো। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর দিকে। অসুস্থ ধ্রুবকে মলিন চেহারাও খারাপ দেখাচ্ছে না, বরং হুডি গায়ে কাকড়া চুলে ধ্রুবকে দেখতে মারাত্মক লাগছিল। অদিতি লাজুক না হলে ধ্রুবকে বলে ধ্রুবর গায়ে ওই গ্রে কালারের হুডিটা চেয়ে নিত। ধ্রুবর হেলমেট বাইকের হ্যান্ডেলে ঝুলিয়ে অদিতির দিকে তাকালো। অদিতি তখনও ধ্রুবর হুডির দিকে চেয়ে আছে। ধ্রুব অদিতির চোখ লক্ষ্য করে ভ্রু কুচকে নিজের পরনের হুডি
হুডির দিকে তাকালো, পরপর মাথা তুলে অদিতির দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে হঠাৎ বলল, লাগবে এটা? অদিতি চমকে উঠলো, দ্রুত চোখ সরিয়ে বলল, কি? ধ্রুব স্বাভাবিক গলায় বলল, হুডি ভালো লেগেছে, নিবে? অদিতি লজ্জায় আইঢাক করে বলে উঠলো, না না না, আমি এমনিতেই। ধ্রুব অদিতির কথাটা আর শুনেনি, নিজের মতো করে গা থেকে হুডিটা খোলা শুরু করলো। অদিতি চূড়ান্ত অপ্রস্তুত হয়ে গেল যেন, এভাবে কেন হ্যাবলার মতো হুডির দিকে তাকিয়েছিল। রাগে নিজেকেই থাপ্পড় দিতে মন চাইলো ওর। অদিতি দুহাতে মানা করলো, লাগবে না আমার, আমি ছেলেদের এটা নিয়ে কি করব? ধ্রুব হুডিটা শরীর থেকে খুলে অদিতির হাতে জোর করে গুছিয়ে দিল, স্বাভাবিক গলায় বলল, এটা ছেলেদের না, ধ্রুবর, তোমার ধ্রুবর, নিতেই পারো তুমি, ইউ হ্যাভ নাও লিগাল রাইট ফর দিস। অদিতি নিজের হাতে ধ্রুবর জোর করে দেওয়া হুডির দিকে তাকিয়ে আবারও ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব হালকা করে হেসে অদিতির নাকে আঙুল দিয়ে আলতো করে টুকা দিয়ে বলল, নাকটা লাল হচ্ছে, চেরি টমেটো লাগছে দেখতে, ইয়াম্মি টমেটো। অদিতি বলল, জি। অদিতি তাড়াহুড়ো করে নাকে হাত দিল। ধ্রুবর এক ভ্রু উঁচাতেই অদিতি লজ্জায় নাক থেকে হাত সরিয়ে নিল, লাজুক গলায় হালকা হেসে বলল, আসি। ধ্রুব নরম গলায় বলল, বাই। অদিতি ধ্রুবর হুডি হাতে চলে যাচ্ছে। ধ্রুব তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। বড় শাল অদিতির গায়ে জড়ানো, তবুও শালের ফাঁকে ওকে দিচ্ছে ওর লম্বা বেনুনি, ভালো লাগছে দেখতে। অদিতি হোস্টেলের গেটের সামনে যেতে ধ্রুব চোখ সরিয়ে নিল, হেলমেট হাতে নিয়ে মাথায় দিবে, তখন হোস্টেলের গেটের সামনে দাঁড়িয়ে অদিতি পেছন ফিরে তাকালো। ধ্রুব হেলমেট হাতে মাথা ঘুরিয়ে তাকালো, অদিতির লম্বা শ্বাস ফেললো, তারপর ধ্রুবর প্রশ্নবোধক দৃষ্টির দিকে চেয়ে মৃদুকণ্ঠে বলে বসলো, আপনার বউ হলে এই হুডিগুলো কি সব আমার হয়ে যাবে? ধ্রুব অবাক হয়ে তাকিয়ে রইল অদিতির দিকে, ওর অবাক চোখমুখ তারপর ধীরে ধীরে হেসে উঠলো। ধ্রুব মৃদু হেসে মাথা নাড়ালো, তারপর বলল, অ্যাবসুলেটলি। অদিতি লাজুক হাসলো, হাতের হুডিটা এক হাতে নিজের সঙ্গে শক্ত করে চেপে হেসে বাম হাত নেড়ে আবারও ফিসফিস করে বলল, বাই। ধ্রুব উত্তরে মৃদু হেসে বাই বলে হাত নাড়ালো। অদিতির উত্তর পেয়ে লাজুক হেসে ভেতরে ঢুকে গেল। অদিতি যেতেই ধ্রুব ডান হাতের আঙুলের ডগায় কপালে চেপে রেখে হেসে ফেললো শব্দ করে, কপাল চুলকে বিড়বিড় করে বলল, বাচ্চা একটা। ধ্রুবর জ্বর আবারও বাড়ছিল, বাইক চালাতে চালাতে সেটা ভীষণভাবে টের পাচ্ছিল সে। হুডি পরা থাকলে হয়তো বা এতটা হিম করা ঠান্ডা লাগতো না। হুডির কথা মনে পড়তে ধ্রুবর গম্ভীর ঠোঁটে হালকা একটা হাসি দেখা গেল। ধ্রুবর বাইকের হ্যান্ডেল রাখা অদিতির পরা হেলমেটটার দিকে তাকালো, হালকা হেসে হেলমেটটার উইন্ডো বন্ধ করে দিয়ে বিড়বিড় করে বলল, আই গেস এম বিং ডেসপারেট লাভার। এক চোট শীতল বাতাস শরীরে ঝাপটে পড়তে শরীরের ভেতর কাঁপুনি শুরু হলো, শরীরটা যেন ঠান্ডায় হেলে পড়তে চাইছে। ধ্রুব ইয়ামিন বাইকের হ্যান্ডেল শক্ত করে ধরে ধ্রুব লম্বা লম্বা শ্বাস ফেলে নিজেকে স্থির রাখার ব্যর্থ চেষ্টাও করে গেল পুরোটা রাস্তা। বাড়ির সামনে পৌঁছাতেই গেটের বাইরে সৌরভ ইয়ামিনের নিজস্ব টয়োটো গাড়িটা দাঁড়ানো দেখতে পেল সে। সামনে টহলরত দুইজন পুলিশ সদস্য একবার তার দিকে তাকিয়ে আবারও নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। ধ্রুব বাইক পার করে বাড়ির দিকে এগিয়ে গেল, যা ঠেলে ভেতরে ঢুকতেই বসার ঘরে আলো তার চোখে এসে লাগলো। সোফায় সৌরভ ইয়ামিন বসে আছেন, কালচে সাদা শার্ট, কালো কোট পরা, চোখের নিচে গভীর ক্লান্তির ছাপ, তার পাশে কয়েকটি লাগেজ রাখা, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইল টেবিলের উপর এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। সৌরভের মুখে সেই পুরনো শাসনের ছায়া। ধ্রুব কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে গেল, চোখের দৃষ্টিতে অবজ্ঞা স্পষ্ট, নিশ্চয় বিড়িতে কাজ ছিল, আর সেই কাজের কারণে সবাইকে ধ্রুবর অসুখের বাহানা শুনিয়েছেন। এগেইন পুরনো ড্রামা। এক মুহূর্তের জন্য সৌরভের চোখের দিকে তাকিয়ে ধ্রুব পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। সৌরভ পেছন থেকে কঠোর গলায় ডাকলেন, ধ্রুব দাঁড়াও। সৌরভের গম্ভীর কণ্ঠে ঘরের নীরবতাকে ভেঙে দিল। ধ্রুব থেমে গেল, কিন্তু পেছনে ঘুরল না, হাতের আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে উঠল। কয়েক সেকেন্ড নীরব থাকার পর ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সৌরভ এবার উঠে দাঁড়িয়েছেন, চওড়া কাঁধ সোজা, দৃষ্টি তীক্ষ্ণ। ধ্রুবর দিকে চেয়ে কঠিন গলায় প্রশ্ন করলেন, তুমি এই জন নিয়ে বাইরে কোথায় গিয়েছিলে? আমি পাগলের মতো সবকিছু ফেলে এসেছি এখানে। হারুন বলল তুমি খাওনি কিছু, এখন রেস্ট না নিয়ে কোথায় ছিলে? ধ্রুবর বাঁকা ঠোঁটে হাসিতে বেঁকে গেল, তার চোখে তীব্র বিদ্রুপ ফুটে উঠল। তারপর বলল, তোমাকে সব বলা লাগবে নাকি? সৌরভের চিবুক শক্ত হয়ে গেল, চোখের মনি সংকুচিত হয়ে উঠল, রাগ যেন ধীরে ধীরে জমাট বাঁধছে তার শরীরে। তারপর বলল, বেয়াদবি একদম করবে না ধ্রুব, কোথায় গিয়েছিলে তুমি? ধ্রুব কিছু না বলে ওর চোখ সরিয়ে নিল, মুখে অভিব্যক্তি থেকে অবজ্ঞার ছাপ একটু মুছে যায়নি। ঘরের পরিবেশ থমথমে হয়ে উঠল। রান্নাঘরের ভেতর থেকে হারুন বাপ ছেলের উত্তেজিত কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে ছুটে এলো। ধ্রুব সৌরভ নামক স্বয়ং দুটো বাক্যে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে হারুনের মুখে ভয় আর উৎকণ্ঠার ছাপ খেলে গেল যেন। সৌরভ হারুনের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, ও মেডিসিন নিয়েছো? হারুন এক মুহূর্তে ধ্রুবর দিকে তাকালো, ধ্রুবর মুখে ডোন্ট কেয়ার ভাব স্পষ্ট। হারুন দ্বিধা নিয়ে মাথা নাড়ালো, তারপর বলল, ওই অদিতি ম্যাডাম এসেছিলেন রান্না কর। সৌরভের ভ্রু কুচকে গেল, তার চোখে বিস্ময় ভেসে উঠলো। তারপর বলল, অদিতি সন্ধ্যায় এসেছিল? হারুন এবার নিচু গলায় বলল, জি। ধ্রুব স্যার কিছু খাচ্ছিলেন না, তাই উনি রান্না করে রেখে গেছেন স্যারের জন্য, আর এখন ধ্রুব স্যার ওনাকে পৌঁছে দিতে গিয়েছিলেন। সৌরভের চোখ এবার সরাসরি ধ্রুবর দিকে গিয়ে স্থির হলো। ধ্রুব সেই দৃষ্টি এড়িয়ে চোখ সরিয়ে নিল, কোনো উত্তর না দিয়ে চুপচাপ বাইকের চাবি আঙুলের ডগায় ঘুরাতে ঘুরাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যেতে লাগলো। সৌরভ দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসলেন, হারুনের দিকে চেয়ে বললেন, মেয়েটাকে কিছু দিয়েছো খেতে? হারুন মাথা নিচু করে বলল, নুডলস দিয়েছিলাম, খাননি ম্যাডাম।
সৌরভ এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করলেন, মনে মনে হয়তো কিছু একটা ভাবলেন। তারপর হাত তুলে ইশারা করলেন, হারুনকে চলে যেতে বললেন। পাশেই সেক্রেটারি রাহুল আইপ্যাড হাতে দাঁড়ানো, আইপ্যাডে কিছু একটা করছে। সৌরভ জিজ্ঞেস করলেন, সমস্যা সলভ হয়েছে? রাহুল চিন্তিত গলায় বললেন, হিসেব এখনো মিলছে না স্যার, চেষ্টা করছি, আমরা টিম লাগিয়েছিলাম, ওরাও পজিটিভ উত্তর দিতে পারছে না। সৌরভ এবার রেগে গেলেন, চিৎকার করে বললেন, খোঁড়ার ঘাস কাটো বসে বসে তুমি আর তোমার টিম একটা খাতার হিসেব মেলাতে পারছো না? যদি কোনোভাবে এটা মিডিয়ার কাছে যাই, ভাবতে পারছো কি হবে? রাহুল দ্রুত বলল, স্যার আমরা ট্রাই করছি, আপনি প্লিজ শান্ত হন। সৌরভ উঠে দাঁড়ালেন, টেবিল থেকে মোবাইল হাতে নিয়ে আঙুল উঁচিয়ে রাহুলকে শাসালেন, তারপর বললেন, আজকের মতো সব সলভ করো, করতে পারলে স্যালারি বাড়বে, না পারলে চাকরি থেকে রিজাইন দিবে। রাবিশ লোকজন পুষে রেখেছি এতদিন। সৌরভ রাগে গজগজ করতে করতে সিঁড়ির দিকে এগুলেন। আর এদিকে ধ্রুব তার রুমের বেডে হেলান দিয়ে বসে আছে, ঘরের আলো কমিয়ে রেখেছে, চুলগুলো এলোমেলো, চোখের পাতা ভারী, পাশে টেবিলে রাখা পানির বোতলটা খালি। কিছুক্ষণ পর দরজায় টুকা পড়লো, ডাক্তার আফজাল প্রবেশ করলেন, সাথে সৌরভও। ধ্রুব তাদের দেখা মাত্র বিরক্তিতে ভ্রু কুচকে ফেলল। শুরু হবে এসব ডাক্তারি নাটক এখন, ভালো লাগে না আর এসব। ধ্রুবর ভাবনা মতো বেশ অনেকক্ষণ ধরে আফজাল পরীক্ষা করলেন ধ্রুবকে, তাপমাত্রা মেপে কিছুক্ষণ চেক আপ করলেন, জ্বর একটু কমেছে, প্যারাসিটামল চালিয়ে যেতে হবে। বৃষ্টিতে ভিজে থাকার কারণে এই অবস্থা আরো খারাপ হয়েছে, তবে বিশ্রাম খুব দরকার। সৌরভ হালকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, ধ্রুবর দিকে এক ঝলক দৃষ্টিতে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল প্রীতিসুলভ যত্ন আর উদ্বেগ। ধ্রুব সেই দৃষ্টি এক মুহূর্তের জন্য এড়াতে পারল না, কিন্তু সাথে সাথে মুখ ফিরিয়ে নিল, ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলল, যত নেকামো। অথচ ধ্রুব জানলই না সৌরভ ইয়ামিন এই মুহূর্তে লাইফের সবচেয়ে কঠিন সময়টুকু পার করছেন। তবুও এই সময় ছেলের প্রতি নিজের দায়িত্বগুলো ঠিকঠাক করে যাচ্ছেন। ধ্রুব যতই ওনার থেকে মুখ ফেরাক, সৌরভ ধ্রুবর মাকে মৃত্যুর সময় কথা দিয়েছেন, মাহারা ছেলেকে পুরোটা সময় দুহাতে আগলে রাখবেন, কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেবেন না। তবু এত কষ্ট করে সৌরভ পারেনি। ধ্রুব বরং কয়েক লক্ষ মাইল দূরে সরে গেছে তার থেকে। ডাক্তার চলে গেলেন। সৌরভ ছেলের ক্লান্তিতে ভেঙে পড়া মুখটার দিকে চেয়ে ধীরে ধীরে বললেন, কি খাবে, স্যুপ নাকি অন্য কিছু? ধ্রুব চোখ বন্ধ করে শুয়ে পড়ল, মাথার উপর কম্বল টেনে বলল, আই নিড স্লিপ নাও। সৌরভ কিছু বলতে গিয়ে থেমে গেলেন, হাত বাড়িয়ে ছেলের কপালে হাত রাখার ইচ্ছে হলো, কিন্তু ফোনের রিংটোন সেই মুহূর্তটাকে ভেঙে দিল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল তুফাজ্জল নামটা। ধ্রুব দেখলো নামটা, ওর ভ্রু কুচকে গেছে মুহূর্তেই। ও তাকালো সৌরভের দিকে। সৌরভ স্বাভাবিকভাবে ফোন রিসিভ করলেন, তারপর বললেন, কি তুফাজ্জল, কেমন আছো, অনেকদিন পর কল দিলেন। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠ, তারপর বলল, ভালো, তোমরা? সৌরভ বললেন, একটু ঝামেলায় আছি, ভাবি বাচ্চারা ভালো তো? তুফাজ্জল উত্তর দিলেন, হ্যাঁ ভালোই আছে। সৌরভ বললেন, তোমার মেয়ের কি খবর, বিয়ে হয়ে গেছে? তুফাজ্জল থামলেন, তারপর বললেন, না, পাত্রের সমস্যা থাকায় বিয়েটা হয়নি, পাত্র খুঁজছি ওর জন্য, তোমার জানা মতে ভালো পাত্র থাকলে আমাকে বলিও। সৌরভ স্বাভাবিকভাবে বলল, নামটা কি যেন তোমার মেয়ের? অপাশ থেকে উত্তর এলো, অদিতি হায়াত। সৌরভের চোখ বড় বড় হয়ে গেল, ধ্রুব চমকে তাকালো। দেয়ালের গায়ে ঝুলানো অদিতির ওই নীল শাড়ি পরা ছবির দিকে এক ঝলক তাকালেন সৌরভ। সৌরভ আলগুছে ধ্রুবর দিকে চেয়ে বললেন, ছবি আর বায়োডাটা পাঠিয়ে দাও, আমি দেখছি। কল কাটলেন সৌরভ। অপাশ থেকে ছবিটা দেখে সৌরভ ধ্রুবর দুজনের ভ্রু একসঙ্গে কুচকে গেল। ধ্রুব হতভম্ব হয়ে সৌরভের দিকে তাকিয়ে রইল, ওর মাথায় কিছুই যেন ঢুকলো না। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। সবাই প্লিজ চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে দিন, আর পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন।